জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি মূলত তা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের বলা কিছু কিছু কথা নিয়ে আজকে আমরা এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। যেমন সবচেয়ে প্রথমে আজকে শ্রী শ্রী ঠাকুরের দেখবেন যে বিভিন্ন বাণী আছে, তার বলতে পারেন বলা তো অনেক কথাই আছে, তবে তার শ্রীহস্তলিখিত গ্রন্থ কিংবা তার নিজ হাতে লেখা যে বই আমরা সবাই জানি যেটা সত্যানুসরণ। এবারে এই সত্যানুসরণ দেখবেন এমন একটা বই যেখানে ঠাকুর বলতে পারেন পুরো জীবনটাকে একটা জায়গায় তিনি যদি কোথাও ধরে থাকেন তা ছিল এই বইতেই। সম্পূর্ণ জীবনটা যে কেমন হওয়া যায় বা এই জীবনের তাৎপর্যটা কোথায় বা জীবনে কী করতে হয় কী না করতে হয়, কেমন করে চলতে হয় না চলতে হয় ইত্যাদি নানান রকম কথা। সত্যানুসরণ হচ্ছিল সেই বই। দ্য গেটওয়ে অফ অল আদার বুকস যদি বলা হয় কাউকে, সেটা হচ্ছিল এই বইটাকেই, মানে মুখ্য দ্বার। অর্থাৎ ওই যেমন মন্দিরের যে মুখ্য দ্বার হয়, সে মুখ্য দ্বার হচ্ছিল এখানে এই সত্যানুসরণ, যেখানে বাদবাকি বইগুলোতে কি না স্পেসিফিকলি কিছু কিছু নিয়ে বলা হয়ে থাকে, কিন্তু সত্যানুসরণে অল ওভার সব কিছু নিয়েই ঠাকুর বলেছেন সেখানে। তাই দেখবেন সেখানে একটা কথা আছে, সর্বগুণ সম্পন্ন নির্গুণ হওয়া নিয়ে ঠাকুর একটা কথা বলেছেন, একটা বাণীতে আছে না? এই নির্গুণ মানেটা কি? সর্বগুণ সম্পন্ন নির্গুণ। এইটা নিয়ে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব কিছু কিছু কথা আজকে আলোচনা করছিলেন। সেখানে তিনি বলছেন যে এই নির্গুণ আমরা যে তাকে বলি, কেন বলে থাকি? তার মধ্যে কি তাহলে কোনো গুণ নেই? তা না। এখানে নির্গুণ অর্থে তাকে আমি কোনো গুণের মাধ্যমে তাকে আমি আইডেন্টিফাই করতে পারবো না, কোনো গুণ। যেমন একটা মানুষকে দেখবেন বলা হয় সে খুব রাগী, আরেকজনকে হয়তো বলা হচ্ছে তার মনটা বলতে পারেন প্রশান্তের মতন, আরেকজনকে হয়তো বলা হলো, কাকে বলা হলো একটা স্থূল, কাউকে আবার একটা বলা হলো সূক্ষ্ম। এই যে আমরা কিছু কিছু গুণের ভিত্তিতে আমরা এই যে ভাগ করে দিই না, এই যে ক্যাটাগরাইজডের মতন একটা ব্যাপার করে দিচ্ছি গুণের ভিত্তিতে, বাস্তবে তিনি হচ্ছেন সেই নির্গুণ। অর্থাৎ তাকে আমি পার্টিকুলার কোনো গুণেই আমি তাকে আইডেন্টিফাই করতে পারছি না, তাকে আমি বলেই বোঝাতে পারছি না যে তিনি এই গুণটাকে নিয়ে তিনি। তার কারণটা কি? এই কারণে ঠাকুর নির্গুণের আগে একটা কথা বলেছেন, সর্বগুণ সম্পন্ন। তার মানে তার মধ্যে সেই প্রত্যেকটা গুণই আছে, কিন্তু সেই প্রত্যেকটা গুণ এমন করে আছে যেখানে তাকে সেই গুণের যে কোনো একটাকে তুলে নিয়ে তাকে আমি আইডেন্টিফাই কিংবা তাকে আমি বলতে পারেন সেই জায়গায় ওই আজকালকার ভাষায় যদি আমরা সহজ কথা বলি ট্যাগ, ওই ট্যাগ লাগিয়ে দিয়ে বলতে পারবো না ইনি এই ধরনের, এনার মধ্যে এই গুণটাই শুধু আছে কিংবা ইনি এই গুণের অধিকারী, ওইটা আমরা বলতে পারি না। কেন? কারণটা এটাই যে সর্বগুণ সম্পন্ন, অর্থাৎ প্রত্যেকটা গুণই তার মধ্যেই আছে, তা সত্ত্বেও তিনি নির্গুণ। সহজ কথায় বলতে গেলে যেমন এই যে দেখবেন আমরা ঠাকুরের যদি আমরা বিভিন্ন ঘটনা শুনি তাহলে হয়তো এগুলো আমরা বুঝতে পারবো, কিংবা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব একটা রিসেন্ট একটা ঘটনা নিয়ে বলি। কিছুদিন আগে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে কয়েকজন এসছেন নিবেদন করতে। নিবেদন করার সময় তারা বলতে পারেন কিছু ছবি দেখান। এবারে এই জিনিসটা নিয়ে আচার্যদেব বারবার একটা সময় বলেছিলেন, উৎসব যখন সবাই করছেন তার আগে যখন সবাই নিবেদন করতে আসেন, দাদা বারবার একটা কথা বলেন যে এখন উৎসবগুলি এমন করে করা দরকার, ওই শুধু বিশিষ্ট লোক, এই লোক সেই লোক, এদেরকে শুধু মঞ্চে তুলে দিয়ে ওই চেয়ারে বসিয়ে দেওয়া, এই জিনিসটা কিন্তু দাদা পছন্দ করছেন না। দাদা কী চাইছেন না, যার যখন সময় যে যেমনটা
তাকে টাইমিং দেওয়া হয়েছে, যখন যেটা বলবে সে নিচ থেকে উঠে আসবে, মঞ্চে বলবে, তারপরে আবার নিচেই চলে যাবে। ওই মঞ্চে বসে থাকবে, দিয়ে একটা এমন হয়তো একটা কিছু কাজও করছে যেটা অপ্রীতিকর, যেটা দেখতে পাবলিকলি মানে ভাল লাগছে না, বাটা ঠিক না, হয়তো এমন কিছু করছেও। তাই সেই জিনিসগুলি কিন্তু দাদা এখন একদমই পছন্দ করছেন না, যে তিনি বিশিষ্ট বলে আমি তাকে বসিয়ে দেবো, তিনি এই রকম তিনি ভালো গান করেন, তিনি ভালো যাজন করেন, তাই বলে তাকে আমি নিয়ে গিয়ে মঞ্চে বসিয়ে রাখবো, সেই জিনিসটা কিন্তু তিনি কখনোই চাইছেন না। তাই এই কারণেই এই যে এই কথাগুলি বলতে পারেন তিনি বারবার বলছেন। তা সত্ত্বেও কী হয়েছে না, সেইখানে এরকম একটা ঘটনা ঘটে। সেই ছবিগুলো যখন দাদা দেখছেন অ্যালবামে, দাদা খুবই অসন্তুষ্ট হন। সেই সময় সে অসন্তুষ্ট হয়ে তিনি যে কথাগুলি বলেন, তাতে বোঝাই যাচ্ছে যে তিনি যে কতটা এই সময় বলতে পারেন সেই যে রুদ্ররূপ যে ধারণ যে করেছেন, কারণ এত জোরে কথা বলছেন, বলতে পারেন মানে আমরা যেমন বলি না যে যখন তিনি রুদ্ররূপ ধারণ করেন, ঠিক সেই জিনিস তখন তার মধ্যে। এবারে কি হয়, সেইটা নিবেদনটা হওয়ার পরে আরেকজন এমনি আসেন, ব্যক্তিগত নিবেদন তার জীবনের, সেখানে ইমিডিয়েটলি আচার্যদেব তিনি নর্মালি তার সাথে কথা বলছেন, তার যা বলতে পারেন সমাধান বা তার জীবনের যা হলে ভালো হয় তার সাথে আচার্যদেব নর্মালি সেরকম কথা বলছেন। সেখানে আচার্যদেব আর বলতে পারেন সেই যে রূপটা তার একটু আগে ছিল সেটা নেই। এবারে আমি যদি সেটা দেখে বলি না যে দাদা ওই রকম, আবার নেক্সটেও যদি আমি এই নিবেদনটাকে দেখে, এই ব্যক্তিগত জীবন নিয়ে যিনি বললেন, আমি এটাকে দেখেও যদি বলি যে দাদা তো এইরকম, খুবই বাস্তবে এইখানেই আমরা ভুলটা করি। কেন না, আমি তাকে পার্টিকুলার ওই একটা গুণে তাকে আমি কি করছি না বিচার বিবেচনায় আনার চেষ্টা করছি, কিন্তু এটা তো হচ্ছে না, সেটাই তো আমরা পারছি না, আর এটা কোনো দিন সম্ভবও না। সেটাই আচার্যদেব আজকে বলছিলেন যে বাস্তবে সব কিছুই গুণ আছে, তা সত্ত্বেও তিনি নির্গুণ, অর্থাৎ সেই গুণগুলিকেই তিনি তার হাতের মুঠোয় রেখেছেন, যখন যেমনভাবে প্রয়োজন তিনিই তা প্রয়োগ করেন। আর ঠাকুর চাইছেন আমরা বাস্তবে হয়ে উঠি ওই রকমটাই, যেন আমরা সেই রকম সর্বগুণ সম্পন্ন নির্গুণ হই। এটা কি করে সম্ভব হয়? এইটা সম্ভব হয় নির্গুণ মানুষ তখন হয় যখন সে আরোপ মুক্ত হয়। আরোপ মুক্ত বলতে এইটা নিয়ে যেমন আচার্য বলছেন, সাপোজ দেখা গেল একটা মানুষ বা দেখা গেল একজন দাদা, একজন গুরুভাই, তিনি খুব ঠাকুরের কথা বলেন, খুব ভালো মতন ঠাকুরের কথা বলেন, খুব ভালো যাজন করেন। এবারে তাকে হয়তো একজন এসে বললেন যে বাহ, আপনি তো দারুণ ঠাকুরের কথা বলেন, আপনি তো দারুণ যাজন করেন, এত সুন্দর ঠাকুরের কথা বলেন। এবারে ওইটা কি না একটা আরোপ করা হলো তার উপর। আরোপ বলতে এখানে নেগেটিভলি না, এখানে আরোপ মিন্স একটা স্টেটমেন্ট তাকে করা হচ্ছে, তাকে বলা হচ্ছে। সেই মুহূর্তে তিনি সঙ্গে সঙ্গে কি না বাস্তবে তিনি যদি আরোপ মুক্ত হয়ে থাকেন, তাহলে তিনি তখন বলবেন যে আমি বলি নাকি, আমি বা কি তার কথা বলার, যা বলার তিনি বলা করিয়ে নেন, তার ইচ্ছায় তিনি যেটা মঙ্গল বোঝেন তাই তার দয়া হয়। আমি নালে তার আবার কথা বলবো, আমি তার কথা কতটুকুই বা জানি যে বলবো তার কথা। এই যে এই জিনিসটা, এতে কি হলো না, তার দেওয়া স্টেটমেন্টটাকে আমি ঘুরিয়ে দিলাম, সেখানে আমি আমার অহংয়ে আমার মধ্যে আমি সেটাকে ধরে রাখলাম না, তাই না? এটাই হচ্ছে আরোপ মুক্ত হওয়া। আর এতে কি হয় না, নিজের ইগোটা পাতলা হয়। আর এই পাতলাটা কি না, এখানে ইগোটাকে আমি নিজের বলতে পারেন এমন জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে আমি গিয়ে সমাজের প্রত্যেকটা মানুষের সাথে তখন আমি মিশতে পারছি। সেখানে আমার ইগো এমন একটা কিছু বাধাপ্রাপ্ত হয়ে দাঁড়াচ্ছে না, যে একটা বলতে পারেন খুবই বিশিষ্ট গুণী মানুষ, একটা খুবই বলতে পারেন গুণী বলতে এখানে একটা পার্টিকুলার কোনো গুণের ভিত্তিতে আমি তাকে নিজের মগজে রেখেছি, দিয়ে আমি তার সাথে যেমন করে মিশছি, হয়তো দেখা যাবে একটা ভিখারির সাথে গিয়ে আমি সেরকমটা করছি না, তাকে আমি তুচ্ছ তাচ্ছিল্য করছি, তাই না? এই যে এই জিনিসগুলি, তখন কি হবে, তখন এই ইগোটা এসে দাঁড়ায় যে আমি ওর সাথে কথা বলছি, আমি আবার এর সাথে কথা বলবো, আমার স্ট্যাটাসই হয়ে যাবে। এটাই হলো আরোপ মুক্ত করে তোলা নিজেকে। আর এখানেই
নিজের অহংটাও বলতে পারেন সাবলিমেশনে যায়, বুহমায়িত আস্তে আস্তে হতে থাকে। আর তা না হলে ঠাকুর তো এমনি বলেছেন যে দেহ থাকতে অহং যায় না, অহং থাকবেই, কিন্তু সেই অহংটাকে নিয়ন্ত্রণ তো করা যেতে পারে, সেটাই আচার্যদেব বলছেন, তাই না? নাহলে বাস্তবে আমার নিজের, দেখবেন আমরা বলি না এইটা আমার, ওইটা আমার, বাস্তবে কোনটা আমার? এইটা কিংবা যে কোনো জিনিস আমরা আইডেন্টিফাই করে ওকে বলছি ওই জিনিসটা ওইটা, তাই না? এবারে সেইটা প্রকৃতিগতভাবে একটা কোনো আকার, একটা রূপ হয়তো কিছু যদি ধারণ করে থাকে, দেখা গেল একটা গোলাপের ফুল, গাছে একটা গোলাপের হয়তো ফুল ফুটেছে, আমি তাকে বলছি গোলাপ। এই যে গোলাপ কথাটা, এটা কিন্তু মানুষ সেটাকে মনে রাখার জন্য কিংবা এই শব্দটাকে এমনভাবে প্রয়োগ করেছে যাতে একটা মানুষ যে এটাকেই বলছে আর আরেকটা মানুষ বুঝতে পারবে যে উনি ওই ফুলটাকেই বলছেন যেটাকে আমি বলার চেষ্টা করছি, তখন সে বুঝতে পারবে এইখানে একটা নাম দেওয়া হয়েছে, তাই না? এবারে আমি যদি গোলাপকে গিয়ে বলি টগর ফুল, তাই না, তাহলে সেক্ষেত্রে কি হবে? আমার মনে মনে চলছে আমি ওইটা খুঁজি, গোলাপের ওই ফুলটা, অথচ আমি বলছি টগর। তাহলে কী হবে? সেক্ষেত্রে মিসকমিউনিকেশন হয়। যে মিসকমিউনিকেশন যে হলো, এখানেই কি হয় না, একটা বলতে পারেন এদিক ওদিক হয় কথাবার্তায়। এই কারণে এই যে নাম, এটাও কিন্তু মানুষেরই দেওয়া। তাই এই জিনিসগুলো কী হয়, এই যেমন এই যে ঘড়ি, এই ঘড়িটা আমি বলছি এটা আমার ঘড়ি, বাস্তবে এটা আমার ঘড়ি আদৌ কি আমি জানি আমার অর্থটাই কি? এইটা বুঝতে গেলেই জনমের পর জনম কেটে যাবে, হয়তো দেখা যাবে, অথচ আমি বলছি এটা আমার ঘড়ি। কিন্তু কি না, মানুষের এই যে দেহ থাকতে যে একটা সূক্ষ্ম যে একটা অহং থাকে, সেইটা নাকি না এটা কেনার পরে সে টাকার বিনিময় হোক বা যার মাধ্যমে হোক বা কেউ দিয়ে থাকুন, যাই হোক না কেন, এইটাকে আমি ব্যবহার করছি বহুদিন ধরে, তাই আমি বলছি যে এইটা আমার, এটা আমি পড়ি। কিন্তু আদতে যদি দেখা যায়, নাহলে তো এটা কোথা থেকে কী হয়েছে না হয়েছে, প্রথমে কোথায় ছিল না ছিল, যখন তৈরি করা হয়েছিল কীভাবে তৈরি হলো না হলো, এবারে হয়তো দেখা যাবে যিনি তৈরি করেছেন তিনি বলবেন এটা আমার, এটা আমি তৈরি করেছি, তাই না? এই কারণে এগুলো হচ্ছিল বাস্তবে এক একটা প্রত্যেকের এক একটা অহংকে নিয়ে কথা, তাই না? এগুলো এমন এক একটা জিনিস যেগুলো একটা প্রকাশ ঘটায়, কিন্তু অহংকারে যখন মানুষ জর্জরিত হয়ে যায়, সেক্ষেত্রে তার আচার আচরণ ব্যবহার কথাবার্তায় পুরো বোঝা যায় যে ইনি কতটুকু যে অহংকারী আর অহংকারী না, পুরো বোঝা যাবে। যদি তার সাথে একটুখানি যদি জীবনে কিছু থাকে, কোথাও যদি একটা যোগসূত্র থাকে, তাহলে তিনি দয়া করে ধরিয়ে দেন যে মানুষটা কেমন। যদি সেই রকম তার কথাগুলি যদি আমরা মেনে চলি না, তাহলে একটা মানুষ যদি সামনে এসে দাঁড়ায়, তার নেচার কী, তার প্রকৃতি কেমন, তার কথাবার্তার ধরন কেমন, একটুতেই বোঝা যায়, একটুতেই ধরে নেওয়া যায় যে সে কী চায়, তার মনের গল্প কী, সে বাস্তবে তার জীবনচালনা কেমন, এগুলো সব তিনি এই কারণে তো তাই বলেন যে এগুলোর পিছনে পড়ে থাকতে নেই, পড়ে থাকতে হয় কেবলমাত্র ইষ্টকে নিয়ে আর ইষ্টকে ভালোবেসে, তাই না? তাকে ভালোবেসে আমি জীবনে যাই করব, আর তাকে খুশি করার জন্য আমার জীবনে সব কিছু করা। নাহলে ওই এক একটা প্রাপ্তি কি না, আমি জানতে চাই তার মনে কী চলছে, আমি জানতে চাই তার ওখানে কী চলছে, আমি জানতে চাই তার কী হবে না হবে। বাস্তবে এগুলো হচ্ছিল হয়, এগুলো এক একটা হয়তো দেখা যাবে কি না কোনো একটা ক্ষমতা, কোনো একটা কিছুর মাধ্যমে তিনি অর্জন করেছেন, তাই না? এবারে এই জিনিসটাই যে একদম চরম কিছু, এইটাই আচার্য বলছেন এটা বাস্তবে তেমন কিছুই না। এগুলো ছিল সাধনা জগতের হয়তো এক একটা স্তর, কিন্তু বাস্তবে আমরা যদি দেখি সবচাইতে ভক্ত জীবন যার হয়ে থাকবে না, সে ভক্তির জগতে এমন ডুবে থাকবে, সে তখন তার ধান্দা একটাই, তার এইসবের প্রাপ্তির দিকে তার লক্ষ্যই থাকবে না, তার লক্ষ্য থাকবে তার প্রভু তাকে দেখে কতটা খুশি হচ্ছেন আর হচ্ছেন না, এটাই তার জীবন তখন গল্প হয়ে ওঠে। তাই এই কারণেই জীবনচরণাগুলি আমাদের এতটাই সূক্ষ্ম হওয়া চাই, আর তা আস্তে আস্তেই হয়। এগুলোর পিছনে তেমন কিছু করতে নেই, এগুলো হচ্ছিল জাস্ট একটা বলতে পারেন একটা পরিবেশ থাকা চাই, সেই পরিবেশ যদি যেমন হবে তার সাথে সাথে চাই সেরকম একটা ব্যক্তিত্ব, সেরকম একটা সুস্থ সন্তান ছোটোবেলা থেকে যদি হয়, তাহলে তো সে একদম পুরো সোনার মানুষ, তাই না?
সোনার মানুষ কি দেবতা, সহজ কথায় বলতে গেলে। আর ঠাকুর কি চাইছেন? আমি চাই তোরা এক একজন মানে পুরো এমন হ, তোরাই যেন ভগবান, আমি চাই তোরা ভগবান হয়ে ওঠ। তাহলে ভাবেন তার ইচ্ছাটা কোন জায়গায়, তাই না? কিন্তু আমরা কথায় অনেক বলি, অনেক জানি, হয়তো দেখা যাবে সেটাও কর্মে একদম পুরো এতটা ডিফারেন্স হয়ে যায়, সেখানেই আমরা ফেলটা করে যাই। যেমন জীবন চলার নিয়ে একটা কথা মনে পড়ছে, বলতে পারেন আজকে সকালেই এই কাছাকাছি 12টা নাগাদ এরকম সময় হবে, তখন এক মা এসছেন, তিনি নিবেদন করছেন তার ছেলে বন্ধুদের পাল্লায় পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। এটা হলো তার নিবেদন। আচার্যদেব তিনি তখন বলেন যে ছেলে ক্লাস 9-এও পড়ে। আচার্যদেব শুনেই আগেই বলেন, তুমি এখন এইটা বুঝলে যে ক্লাস 9-এ ও বন্ধুদের পাল্লায় যে পড়েছে, তাই তো? তখন দাদা বলছেন, ও বন্ধুদের পাল্লায় যে পড়লো, ও তোমার পাল্লাটা ছাড়লো কবে? প্রথম দাদা এই প্রশ্নই তাকে জিজ্ঞাসা করেন, তোমার পাল্লা থেকে ছাড়লোটা কবে, তোমার পাল্লা থেকে বেরোলোটা কবে? তিনি তখন কিছুই বলেন না। তখন আসলে থেকে বলেই দেন যে তুমি ভাবছো সে এখন তোমার পাল্লা থেকে বেরিয়েছে, ও ক্লাস 1-এ যখন পড়তো না, ও তখন থেকে তোমার পাল্লা থেকে বেরিয়েছে। শুধু ও ওই মনে, যেহেতু তখনও ছোট, তুমি ভাবতে হয়তো যে কি এইটুকু বাচ্চা এইটুকু ইয়ে করবে। বাস্তবে তুমি আর তোমার স্বামী ওর সাথে এমন করে জীবনটাকে কাটাওইনি যেখানে ও বুঝতে পারবে জীবনের আসল খোরাকটা কী, সেটাই ও জানে না। ক্লাস 1-এ থেকেই ও এমন পথে গেছে, সেখানে গিয়ে ও কী করেছে না, ওর জীবনের সব কথা কিন্তু তোমাকে বলেনি। আর ও শুধু এই দিনের অপেক্ষায় ছিল যেখানে ও নিজে একটা ফিল করবে, কিছু না কল্পনায় অন্তত চলে আসবে যে আমাকে জীবনে যদি কিছু করতে হয় আমাকে গায়ের জোরে করতে হবে আর খেটে করতে হবে। তাই এবারে ক্লাস 9টা যখন হয়ে গেছে, বোঝা গেছে। এই কারণে এই যে ওই বলতে পারেন উল্টো পথ, উল্টো পথটা তখন থেকেই হয়ে গেছিলো। এইগুলো হলো বলতে পারেন পারিবারিক জীবনের এক একটা গল্প, এক একটা কথা। যেমন আরও একটা জিনিসে দেখবেন আমরা অনেকেই একটা কথা ভাবি, তা কি না, তা ছিল আমাদের পরিবারের মধ্যে কারোর সাথে কারোর মিল নেই। এটা নিয়েও আজকে একজন আসেন, তিনি নিবেদন করেন যে তার সাথে পরিবারের একটা কারোর মিল নেই। তখন আসলে শুনে একটা কথা বলেন যে যদি অনেকগুলো ইট এনেও যদি রেখে দেওয়া হয় না, সেই ইটগুলো কিন্তু একসাথে থাকতে পারে না যতক্ষণ না সেই ইটগুলোতে সিমেন্ট আসছে। সিমেন্ট যতক্ষণ না দেওয়া হচ্ছে, সেই সিমেন্ট যদি না দেওয়া হয় ইটগুলো কিন্তু জড়ো হয়ে থাকতে পারে না। তাই তুমি তোমার জীবনে সেই সিমেন্টকে নিয়ে আসো পরিবারের মধ্যে, তাহলেই হবে। ভিডিওটাকে জাস্ট একটুখানি পজ করে দিয়েছিলাম, তার কারণ এখানে একটা মাইক বেজে বেজে যাচ্ছিলো রাস্তায়, তাই যাই হোক। তাই এই কারণে এই যে সিমেন্ট, এই সিমেন্টে কি না বাস্তবে এখানে জীবনে আমাদের যেটা কথা, তা কি না, তিনি তখন জিজ্ঞাসাও করেন আচার্যদেবকে যে আগে তাহলে আমার কি করণীয় এখানে, অর্থাৎ এই সিমেন্ট বলতে দাদা বলেন ঠাকুরকে নিয়ে আসুক। অর্থাৎ জীবনে প্রত্যেকটা এক একটা যে জীবন নিয়ে তো একটা পরিবার হয়, সে প্রত্যেকটা জীবন সেই জায়গাতেই একমুখী হয়ে চলতে পারে যখন প্রত্যেকটা জিনিসে একটা কমন কিছু চলে আসে, যেখানে তারা এরকম জড়ো হয়ে থেকে যায়। সেই ইটগুলো যেমন জড়ো হয় সেই সিমেন্টে, সেরকম তোমার মধ্যেও ঠাকুরের গল্প রচনা করো, তার মধ্যেও ঠাকুরের গল্প চলবে, তার মধ্যে ঠাকুরের গল্প চলবে। এরকম করতে করতে কী হবে না, পরিবারের সবাই একটা লাইনে তখন ধাইছে, একটা জায়গাতেই, প্রত্যেকের গন্তব্য জীবন একটাই, প্রত্যেকে ছুটছে একের জন্যই, প্রত্যেকের জীবন যা কিছু করবে একের জন্যই। সেক্ষেত্রে মিল তো এমনিই থাকবে, তাই না? আরও অনেক রকম হয়, অনেক রকম আরও কথা হয়। যেমন দেখবেন এই যে মদ, মদ খাওয়া নিয়েও, হে নিয়ে তো বলতে পারেন প্রত্যেকটা দিন এই নিয়ে নিবেদন হয়, প্রত্যেকটা দিন যখনই তিনি বসেন। আজকেও যেমন
মদ খাওয়া নিয়ে হয়েছে, সেখানে তারা যেমন একটা সমাধান তাকে বললেন, তার ক্ষেত্রে তিনি যার ক্ষেত্রে মঙ্গল বোঝেন তিনি ঠিক বলে দেন। এবারে এইটা কিছু কিছু ক্ষেত্রে আমাদের শুনে বেশিরভাগ ক্ষেত্রে যদি আমরা ইমপ্লিমেন্ট করি না, কার ক্ষেত্রে কেমন জীবনে কি থাকবে বলা তো যায় না, তাই এগুলো ইমপ্লিমেন্ট করে চলতে হয় তার দয়ার কথাগুলি। যার জীবনে যেটা ফলো করে তিনি তারপরে দয়া করে ঠিক করিয়েই নেন। সেসব জায়গায় নিজেদের এত ভাবনা রাখতে নেই, তিনি বলেছেন করব, ব্যাস এতটুকুই। যেমন তাকে দাদা একটা কথা বলেন যে তোমার তো আমার আর মনে হয় না কোনো পথ আছে, আর তুমি তা করতে পারবে না বলেও আমার যা মনে হয়। তাও তিনি জিজ্ঞাসা করেন যে আগে কি? তখন দাদা একটা কথা বলে, তুমি আর তোমার ছেলে দুজনেই ডিপি ওয়ার্কে ঝাঁপ দাও, একটাই সমাধান। তার কারণ সে যে স্তরে আছে সেই স্তরে তাকে টেনে নিয়ে আসা জাস্ট একটা বলতেন খুবই একটা টাফ ব্যাপার, এমন একটা ইম্পসিবল ম্যাটার যেটা একমাত্র পরমপিতার পথ ছাড়া সেই ও যে জায়গায় পৌঁছে গেছে নেশা করতে করতে তাকে টেনে আনা যাবে না। তো এটা যদি করতে পারো তাহলে যদি কিছু হয়, তাই না? এই হচ্ছিল আমাদের জীবন, আর জীবনে কেমনভাবে যে চলা দরকার, তাই না? যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানে শেষ করার আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটি আমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না। আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।